দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং-এর বিমান কিনছে বাংলাদেশ, শুল্ক আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা। ব্যয়ের অস্পষ্টতায় বাতিল হল জুলাই শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের প্রস্তাব, আবারও বিবেচনা করা হবে যথাযথ মূল্যায়নের পর। ডিসেম্বর নাগাদ 3000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলছে সিপিডি। বাস্তবায়নকারী সংস্থাগুলোর সমন্বয় আর সোলার প্যানেলে শুল্ক ছাড়ের পরামর্শ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ইতোমধ্যে 25টি বোয়িং-এর বিমান অর্ডার করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বোয়িং ছাড়াও গম, তুলা, সয়াবিন আমদানি করা হবে দেশটি থেকে। বাণিজ্য সচিব জানান, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে 29 ও 30 জুলাই আবারও সরাসরি বৈঠকের জন্য সময় পাওয়া গেছে। ওয়াশিংটনে ইউএসটিআর-এর অফিসে এই আলোচনা হবে। এবারের বৈঠকে বাংলাদেশি পণ্যের শুল্ক কমে আসবে বলে আশাবাদ জানান তিনি। এর আগে গত 23 জুলাই সরকারের পক্ষ থেকে অবস্থানপত্র দেওয়া হয়। বৈঠকে যোগ দিতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ একটি প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো তখন আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। 3 বছর আগে আমরা প্রায় $1.8 বিলিয়ন তুলা আমদানি করতাম, ওটা কমে গেছে। তো সেটা যদি আবার বেড়ে সেই 1.8 বিলিয়নও হয় তাহলে আমাদের প্রায় 1 বিলিয়নের বেশি তুলা খাতেই আমদানি বাড়ে এবং এভাবে যেটা বাড়বে সেটাই আমাদের যে প্রজেকশন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আমদানি সেখান থেকে বাড়বে। এবং ব্যয়ের অস্পষ্টতার কারণে জুলাই শহীদ পরিবারের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের প্রস্তাব নাকচ করা হয়েছে একনেক সভায়। তবে পরে এটি যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে, এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বলেন, সারা দেশের বহু প্রকল্পের ঠিকাদার কাজ অসম্পন্ন রেখেই পালিয়ে গেছেন। কেন এমনটি হয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে 36 জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। যে প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণের কথা ছিল। খরচ ধরা হয়েছিল 761 কোটি টাকা। রোববার প্রকল্পটি অনুমোদনের জন্য প্রস্তাব করা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। তবে ব্যয়ের অস্পষ্টতার জন্য এটি নাকচ করেছে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। উপদেষ্টা জানান, বিগত প্রায় 1 বছরে দেশের বহু প্রকল্প অসমাপ্ত রেখে পালিয়ে গেছেন অনেক ঠিকাদার। এমনকি যে পরিমাণ কাজ সমাপ্ত করেছেন, অর্থ নিয়েছেন তার চেয়েও বেশি। কেন এমনটি হয়েছে তার যথাযথ কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি। কেন অসংখ্য ঠিকাদার পালিয়ে গেল, কোথায় কোথায় সেখানে আসলে তদন্ত অনুসন্ধান করা, তদন্ত করে দোষীদের শনাক্ত করা উচিত। কত ধরনের অর্থের অপচয় বা দুর্নীতি হয়েছে এবং প্রকল্প পরিচালক যারা সরকারি কর্মকর্তা তাদেরই বা দায় কতটুকু, তারা কোনো প্রকল্পে কেন ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই তার থেকে বেশি টাকা পেয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের 12তম এই একনেক সভায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য। বরাদ্দ দেওয়া হয়েছে 2840 কোটি টাকা। উপদেষ্টা জানান, এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন করা হবে। নিজেদের অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ 5 বছর মেয়াদী পরিকল্পনা। এটা আমরা অনুমোদন করেছি। হলগুলোর ভিতরে তাকালে কি করে কেউ এখানে থাকতে পারে যেটার
উপর থেকে দেয়াল থেকে সব মানে প্লাস্টার ঝরে যাচ্ছে, অনিরাপদ, কারণ উপরের ছাদের দেখা যায়, লোহার পর্যন্ত দেখা যায়। এতদিন এসব কিছুর সংস্কার হয়নি কেন, আমি অবাক হয়ে গেছি। এদিন একনেক সভায় ৮,১৩৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন ৮,০৫৮ কোটি, প্রকল্প ঋণ ১৪৩ কোটি আর নিজস্ব অর্থায়ন ৫২ কোটি টাকার। এই ধরনের পরিবহন। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রুপটপ সোলারের মাধ্যমে ৩,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। তবে এই সময়ের মধ্যে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়, এমনটাই উঠে এসেছে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে আলোচকরা বলেন বিনিয়োগের ঝুঁকি, অর্থায়ন আর সমন্বয়ের অভাব এ খাতের বড় বাধা। এমন অবস্থায় রক্ষণাবেক্ষণ নীতি প্রণয়ন, বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আর সোলার প্যানেল আমদানিতে শুল্ক ছাড়ের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াটের মতো, যার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে আসে প্রায় ৯০০ মেগাওয়াট, যা মোট সক্ষমতার ৪%-এরও কম। এমন অবস্থায় জাতীয় রুপটপ সোলার কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকার, যার আওতায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে রুপটপের মাধ্যমে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন সেই লক্ষ্য অর্জন সম্ভব নয় নির্ধারিত সময়ে। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৩,০০০ মেগাওয়াট আসলে এটা সিরিয়াসলি অ্যাম্বিশাস, এইটা আমরা অর্জন করাটা টাফ হবে। তারপর আমরা চেষ্টা করছি, বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে এইটার জন্য কাজ করতে। হয়তো বা ডিসেম্বরে হবে না, কিন্তু এটা জুনে হবে, না হলে আগামী ডিসেম্বরে অবশ্যই এটা হবে, এতে কোনো ভুল নাই, এটা হবেই। বক্তারা বলেন এর আগেও রাজধানীর আবাসিক ভবনে রুপটপ সোলার বাধ্যতামূলক করা হয়েছিল, তবে সেই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর লোক দেখানোর কারণে সাধারণের মাঝে এই প্রযুক্তি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এর সাথে যোগ হয়েছে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অধিক পরিচালন ব্যয় আর অবকাঠামোগত ত্রুটি, যা এই লক্ষ্য অর্জনের বড় বাধা বলে উঠে আসে আলোচনায়। যদি ডেসকো এবং ডিপিডিসির কথা বলি, এদের বিদ্যুৎ কেনার দাম হলো ৮ টাকা ৫১ পয়সা বা এরকম কিছু একটা, ৮.৫ টাকার কাছাকাছি। স্কুল কলেজকে তারা দিচ্ছে ৭ টাকা ৫৫ পয়সা। আমি যখন ডিপিডিসির কাছে এটাকে মানে ওই ৮ টাকা ৫১ পয়সা বা ওই রেটটা চাইবো, সে বিক্রি করতেছে অত। পিডিবির কাছ থেকে কি দামে কিনতেছে সেটা সে কম্পেয়ার করে না, সে তখন কম্পেয়ার করবে আমার কাছ থেকে কি দামে কিনতেছে সেটার ইস্যুটা। তো এটা একটা মেজর অসুবিধা। এসব বাধা দূর করে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে পাইলট প্রকল্প শুরুর পরামর্শ উঠে আসে আলোচনায়। বলা হয় প্রকল্পের সুফল পেতে সঠিক পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন জরুরি। যেহেতু একটা সময় ব্যাপারে একটা কি বলে যে ৬ মাসের টাইম দিয়েছেন, এটা একটু চিন্তা করার সুযোগ আছে। কারণ হচ্ছে কি, কোনো ওপেনলি ছেড়ে না দিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা সময়ের মধ্যে গেলে এটা প্রপার এটা কি বলে যে ইমপ্লিমেন্টেশনটা হবে। আমার মনে হয় এটা আপনারা এইবার জুন থেকে শুরু করেছেন, আরেকটা জুন পর্যন্ত যেতে পারেন, অথবা আগামী ডিসেম্বর পর্যন্ত যেতে পারেন। কারণ এটা কনফার্ম যে মোটামুটি সবাই আমরা একমত যে আসলে এই ৬ মাসের মধ্যে এই প্রোগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়। অতএব আমরা একদম রাষ্ট্রীয় একটা জায়গা থেকে আমরা যেন কোনো ধূম্রজাল না থাকি, সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী মাসের মধ্যে বেশ কিছু চুক্তি হবে বলে জানান শ্রেডার প্রতিনিধি রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরের জুনে শেষ হবার কথা থাকলেও আরও ২ বছর বেড়েছে সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের মেয়াদ। প্রকল্প কাজের ধীর গতির কারণে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বরোড গোল চত্বর, খানাখন্দে ভরা মহাসড়ক। বৃষ্টিতে জমে আছে পানি। মহাসড়কের মাঝখানে ইটের স্তূপ রেখে গর্ত ভরাটের চেষ্টা চলছে। কাদামাটিতে সড়ক বেহাল, এই পথে হেঁটে চলাও দায়। প্রতিদিনকার যানজট এমন ভোগান্তির মাত্রাকে আরো বাড়িয়ে দেয়।
বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার 4 লেন এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত 24 কিলোমিটার 6 লেন প্রকল্পের কাজ চলছে। এই কাজের ধীরগতির কারণে খানাখন্দে ভরা সড়কে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। ছুটির দিনে 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত পৌঁছায় যানজট। আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘন্টা। ঘটছে দুর্ঘটনাও। দিন 24 ঘন্টা জ্যাম ফেলছি, আজকে 7 ঘন্টা জ্যাম ফেলছি একই জায়গায় বসে থেকে। প্রতিটা দিন আর ভালো লাগে জ্যাম ফেলতে। বহুত কাজ কাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে গত রাত্রে রওনা দিছে, এখন পর্যন্ত আমরা বিবারিয়া পরে আছি। 4 লেন প্রকল্প ম্যানেজার জানান, গত বছরের আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায়। এতে কিছুদিন বন্ধ থাকে কাজ। গেল অক্টোবরে তারা ফিরলেও জনবল খুবই কম। এতে কমেছে কাজের গতি। কাজের গতি বর্তমানে খুবই স্লো। তো আমাদের প্যাকেজ 1 এবং 2 অর্থাৎ আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রায় 38 কিলোমিটার সড়কের মধ্যে 7.5 কিলোমিটার সড়কের অত্যন্ত খুব দুরবস্থা এবং এগুলো মানে খানাখন্দে ভরপুর হয়ে আছে বর্তমানে। তো এর মধ্যে সবচেয়ে যদি জটিল অবস্থা বলি তাহলে আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল গোলচত্বর রয়েছে এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের শহর অংশের মধ্যে কিছু খারাপ অংশ রয়েছে। হাইওয়ে পুলিশের জনবল সংকটেও যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের ঘাটতি দেখা যায়। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অব্যবস্থাপনা দূর করতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে দেখা যায়। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর। তবে যানজটের ভোগান্তি কবে দূর হবে এর কোনো নিশ্চয়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 37 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5354-তে। বেচা কেনা হয়েছে 865 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 117টির, কমেছে 232টির আর অপরিবর্তিত আছে 50টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজদের। আজ ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5354.83 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 37.21 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 9.1% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফলোড বাই এনবিএফআই এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই জেনারেল ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ফলোড বাই সিটি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চলতি বছরের প্রথমার্ধে চীনের শিল্প খাতের মুনাফা আবারও কমেছে। এ সময় মুনাফা দাঁড়িয়েছে $620 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের চেয়ে 1.8% কম। আর শুধু জুন মাসেই মুনাফা কমেছে 4.3%। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ চাহিদা কমা ও বিভিন্ন শিল্পে চলমান প্রাইস ওয়্যার মুনাফা কমাতে ভূমিকা রেখেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বড় শিল্প খাত চীনে। এমন কোনো শিল্প পণ্য নেই যা দেশটি উৎপাদন করে না। সেই উৎপাদনেই এখন চলছে নেতিবাচক ধারা। চলতি বছরের প্রথমার্ধে চীনের প্রধান শিল্প খাতের মুনাফা কমেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 1.8% কম। শুধু জুনেই মুনাফা কমেছে 4.3%, যা মে মাসের পতনের চেয়েও বেশি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে শিল্প খাতের সম্মিলিত মুনাফা 3.44 ট্রিলিয়ন ইউয়ান বা $620 বিলিয়ন দাঁড়িয়েছে। এই সময়ে তাদের পরিচালন রাজস্ব 2.5% বৃদ্ধি পেলেও মুনাফা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এই মুনাফা কমার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ চাহিদা কমা এবং বিভিন্ন শিল্পে চলমান প্রাইস ওয়ার মুনাফা কমাতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে চীনের কারখানামুখী মূল্যস্ফীতি প্রায় 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তীব্র প্রতিযোগিতার কারণে বিভিন্ন পণ্যের দাম কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছে। চীনে অভ্যন্তরীণ ভোগ ব্যয় প্রত্যাশিত হারে বৃদ্ধি না পাওয়ায় পণ্যের চাহিদা কমেছে।
যা উৎপাদনকারীদের জন্য আরও চাপ তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য শুল্কও চীনের রপ্তানি খাতকে প্রভাবিত করেছে। সামগ্রিকভাবে বৈশ্বিক অনিশ্চয়তা এবং ভূ রাজনৈতিক উত্তেজনাও চীনের শিল্প খাতের উপর প্রভাব ফেলেছে। অর্থনীতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেইজিংকে আরও নীতিগত সহায়তা দিতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে এবং প্রাইস ওয়ার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি মত তাদের। যদিও বছরের প্রথম ভাগে চীনের জিডিপি 5.3% বৃদ্ধি পেয়েছে, যা আশার সঞ্চার করলেও শিল্প মুনাফায় এই ধারাবাহিক পতন একটি সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আরও প্রণোদনা প্যাকেজ ও ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য সহায়তা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।